হ্যাঁ এবং না। হ্যাঁ এবং না কথা দুটো সব থেকে পুরানো এবং সব থেকে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই বেশি ভাবতে হয়। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা এই ক্লাসের মধ্যে তোমাদের সাউন্ড বা শব্দ যে চ্যাপ্টারটি রয়েছে সেটা আমরা পুরো চ্যাপ্টারটি আজকে আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করব। ওকে। আর আজকে আমাদের এই যে ক্লাসটি হওয়ার কথা ছিল 24 তারিখে, কিন্তু বিশেষ কারণবশত তোমরা বুঝতেই পারছো যে কয়েকদিন কোনো ক্লাস নিতে পারিনি, একটু কিছু সমস্যার কারণে। তো ওই ক্লাসটি আমরা আজকে কমপ্লিট করব। তো আজকে আমাদের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার, যে ক্লাস 9 মানে ঠিক তোমাদেরই জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে, এবং ক্লাস 10-এর জন্য সোম বুধ শুক্র ঠিক সকাল 7টাতে। কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে। তো আজকে আমরা এই ক্লাসের মধ্যে যেগুলো আলোচনা করব, চ্যাপ্টারটি কিন্তু যথারীতি একটু বড় রয়েছে, তো তোমাদের চেষ্টা করব প্রধান প্রধান জিনিসগুলোকে খুব অল্প ভাষার মাধ্যমে কিভাবে তোমাদের বোঝানো যায়। ওকে। তো এই সাউন্ড চ্যাপ্টারে বা শব্দ চ্যাপ্টারের মধ্যে আমরা এই 6টা জিনিস দেখে নেব, যে শব্দের উৎস ও কম্পন। 1 মিনিট, একটু কালিটা মোটা হয়ে গিয়েছে। ওকে, এবার ঠিক আছে। তো আমরা এই আজকের বিষয় এই 6টা জিনিস সম্পর্কে আমরা খুব সুন্দরভাবে জেনে নেব। তো প্রথম যেটি রয়েছে শব্দের উৎস, কম্পন। তো আমরা এই শব্দ চ্যাপ্টারটিকে শুরু করবার আগে আমাদের যেটা জানা দরকার যে শব্দ জিনিসটা কি। যেমন তোমাদের তাপ চ্যাপ্টারে বলা হয়েছিল যে তাপ এক প্রকারের শক্তি, ঠিক সেই রকমই এই শব্দও হচ্ছে এক প্রকারের শক্তি। আর এই শক্তি জড় মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গের আকারে আমাদের কানে এসে পৌঁছায়, আর আমাদের মস্তিষ্ক সেটাকে আমাদের বোঝানোর ক্ষমতা দেয়। তো সেটা কিভাবে হয় সেটাও আমরা জানব। তো এটি হচ্ছে শব্দ। শব্দের প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে কম্পন। কম্পনের ফলেই শব্দ তৈরি হয়। যত বেশি কম্পন করতে পারবে সেখান থেকে বেশি শব্দ উৎপন্ন হবে। কম্পনটা কি? একটা পথে, ধরো এই একটি পথ, এই একটা বস্তু ধরলাম, এই বস্তুটি যত এই পথ দিয়ে যাওয়া আসা করবে তত তার কম্পন বৃদ্ধি পাবে, আর একেই আমরা বলবো কম্পন। তো যেমন আমরা ছোটোবেলাতে একটা কাজ করে থাকি, যে মাঝখানে আমরা দাঁড়িয়ে থাকি, একটা ভারী বস্তুর মধ্যে একটা দড়ি বেঁধে সেটাকে মাথার উপরে ঘোরাতে থাকি। ওই বস্তুটা কি হয়, যে একই পথে বারবার যাওয়া আসা করে, যার ফলে ভোঁ করে এরকমই একটা শব্দ উৎপন্ন হয়। আর যত আমরা তাকে রেসে ঘুরাবো তত সেখান থেকে বেশি শব্দ উৎপন্ন হবে। ওকে, এই হচ্ছে কম্পন এবং শব্দ। এরপরে আমরা নেক্সট যেটা শুরু করব, যে শব্দের কিছু উদাহরণ। যেমন আমাদের স্কুল বা পূজাতে ঘন্টা বাজে, সেই ঘন্টা কি হয়, আমরা একটা বস্তুর সাহায্যে ঘন্টাতে আঘাত করি, যার ফলে ঘন্টাটি কম্পন হতে থাকে, আর এই কম্পনের ফলেই শব্দ তৈরি হয়। ঠিক একই রকমের এখানে একটা সুরশলাকার চিহ্ন রয়েছে। এই সুরশলাকা কি, যে ইউর মতো একটি ধাতব দণ্ড, একে আমরা সুরশলাকা বলবো। ওকে। আর পাশে দেখতে পাচ্ছ একটা দড়ির মধ্য দিয়ে একটা বস্তু ঝুলানো রয়েছে, যার
কে পি দ্বারা চিহ্নিত করা হয়েছে, আর একটি হাতুড়ি বা যাই হোক একটা আঘাত করার জন্য একটা বস্তু। যখন এই সুর শলাকার মধ্যে আঘাত করা হয়, সুর শলাকাটি এই পি বস্তুটির ওপর আঘাত করে কিছুটা দূরে চলে যায়, আবারও পুনরায় ওই সুর শলাকাতে আঘাত করে। তো এই যে কম্পনটি হচ্ছে, যাওয়া আসা করছে, এখান থেকে শব্দ তৈরি হচ্ছে। ওকে, তো এখানে এতগুলো ভাষা রয়েছে, তার মধ্যে তোমাদের খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট, আমরা যে কথা বলি, ধরো তোমরা কথা বলার সময় ঠিক এই যে গলার কাছটা, এই জায়গাতে একটু হাত দেবে, দেখবে পুরো শরীরটাই ঠিক রয়েছে, কেবলমাত্র এই স্থানটি কাঁপছে, মানে কম্পন হচ্ছে। ওকে, এটা কীরকমই হয়, ফুসফুস থেকে বাতাস এইখানে দুটি পাতলা মাংসপেশির মতো রয়েছে, যাকে আমরা স্বরতন্ত্র বলে থাকি। ফুসফুস থেকে বাতাসটি যখন খুব স্পিডে এই দুটি স্বরতন্ত্র মানে স্বরযন্ত্র বা মাংসপেশির মাঝখান দিয়ে যখন যাবে, তখনই ওটা কাঁপতে থাকে এবং ওখান থেকে আমরা কথা বলতে পারি, বা এই আমাদের মুখ থেকে শব্দটি উৎপন্ন হয়। যেমন কিছু উদাহরণের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে। ধরো এই দুটো পেপার নেওয়া হয়েছে, পেপারের ঠিক মাঝখানে তোমরা ফুঁক দাও, নিজেই ফুঁক দাও, দেখবে এখানে ফরফর ফরফর করে একটা শব্দ উৎপন্ন হচ্ছে। তো ঠিক এই জিনিসটাই আমাদের ওই গলার মধ্যে হয়ে থাকে। যেমন আমরা যখন পড়তে ইচ্ছা করে না, তখন আমরা বইয়ের পাতা নিয়ে ঠিক এই কারবারটি একটু করে থাকি, যে বইয়ের পাতা রাখছি, তাতে আমরা ফুঁক দিচ্ছি। তো ওই ফু দেওয়ার সাথে সাথে বইয়ের পাতাটি কাঁপতে থাকে, ওখান থেকে শব্দ উৎপন্ন হয়। এখন তাহলে শব্দ এই পর্যন্ত আমরা যেটা জানলাম, যে শব্দের মূল উৎস হচ্ছে কম্পন। কম্পনটা কি জেনেছি। এই কম্পন সম্পর্কিত কয়েকটা বিষয় সম্পর্কে আমরা এখন জেনে নেব। আচ্ছা, এখানে যেগুলো রয়েছে সেটা তোমাদের একটা সিম্পলভাবে চিত্রের মাধ্যমে বোঝানোর একটু চেষ্টা করি। ধরো এই একটি বস্তু, বস্তুটার নাম এম দিলাম, তোমরা যা ইচ্ছা দিতে পারো। আমি যে নোটটা তোমাদের দিয়েছি সেখানে এম রয়েছে, সেই হিসাবে আমিও এখানে এম দিচ্ছি, যাতে এই বোঝানোর সাথে ওই নোটটার কিছুটা ম্যাচ খায়। ধরো বস্তুটি এম, বস্তুটি এই এম থেকে মানে এম বস্তুটি এইখানে একটা নাম দিলাম ঠিক মাঝখানে, যার নাম হচ্ছে ও, আর এদিকে হচ্ছে বি। এই এম বস্তুটি সর্বাধিক যতটা দূরত্ব আসতে পারে, ঠিক এই এতটা, এদিকে এই এতটা, একে আমরা বলবো বিস্তার। মানে ও এ বা ও বি, একে আমরা বলবো বিস্তার। এই বিস্তারের একক রয়েছে এসআই একক মিটার এবং সিজিএস একক সেন্টিমিটার। এখন ওই বস্তুটাই, ধরো বস্তুটি ছিল ঠিক এই জায়গাতে, বস্তুটা প্রথমে ঠিক এখানে এলো, আবার এখান থেকে পুনরায় আবারও এইখানে আসতে যে সময়টা নিল, ওই সময়টাকে আমরা বলবো পর্যায়কাল। তাহলে কি বললাম, বস্তুটি যেখান থেকে যাওয়া শুরু করলো, সেখান থেকে পুনরায় আবারও ওই জায়গাতে ফিরে আসতে যে সময় নেয়, সেই সময়কে আমরা বলে থাকব যে পর্যায়কাল। তাহলে আমরা এখানে লিখতে পারি ও থেকে এ, আবারও এ থেকে পুনরায় ওতে ফিরে আসার স্থানটিকে আমরা বা এই সময়টাকে আমরা বলবো পর্যায়কাল। একে আমরা বড় হাতের টি দ্বারা চিহ্নিত করি। এর এসআই একক ও সিজিএস একক সেকেন্ড। ওকে, সেকেন্ড। আর এই যে ঘটনাটি ঘটলো, তোমাদের রেড কালার দিয়ে একটু চিহ্নিত করি, ঠিক এখান থেকে এসে আবারও পুনরায় ফিরে আসছে, এই ঘটনাটাকে আমরা বলে থাকি পূর্ণ কম্পাঙ্ক।
ওকে, সেটা এদিকেও হতে পারে, এটি হচ্ছে পূর্ণ কম্পাঙ্ক, এদিকে গেল আবার ওই পথে ফিরে এলো, আর এটি করতে যত সময় লাগে তাকে আমরা বলবো পর্যায়কাল। তো এই যে কম্পাঙ্কটি হলো, এই রকমই কম্পাঙ্ক 1 সেকেন্ডে বস্তুটি যতগুলো পূর্ণকম্পন করবে তাকে আমরা বলবো কি কম্পাঙ্ক, মানে 1 সেকেন্ডের মধ্যে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে কম্পাঙ্ক কি প্রতি সেকেন্ডে, মানে যতবার এই পূর্ণ কম্পাঙ্ক করবে 1 সেকেন্ডের মধ্যে তাকে আমরা বলবো কম্পাঙ্ক। এই কম্পাঙ্ককে আমরা নিউ দ্বারা চিহ্নিত করি, এটি হচ্ছে নিউ চিহ্ন। ওকে, এটি নিউ চিহ্ন। আচ্ছা, এর একক হয়ে থাকে, এর সিজিএস একক বলো বা এসআই একক বলো একই, বা এসআই এককটাই যদি আমরা বলি, এর এসআই একক হয়ে থাকে হার্জ, এইচ জেড, একে আমরা বলবো হার্জ, বা বলে থাকি সিপিএস, সাইকেলস পার সেকেন্ড। ওকে, যেটা আমরা নোটের মধ্যে লিখে রেখেছি। এবারে আমরা এখানে এই যে নিউ যেটা বললাম, নিউ এবং পর্যায়কাল, এই দুইজনের মধ্যে সম্পর্ক হয়ে থাকে যে নিউ সমান 1/t, এটি হচ্ছে পর্যায়কাল টি এবং কম্পাঙ্ক নিউ এর মধ্যে সম্পর্ক। তাহলে এখানে আমরা যেটা বললাম সেটা এই যে এইখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, সব কিছুই বিস্তার দেওয়া হয়েছে এবং পর্যায়কাল। আচ্ছা 1 মিনিট, ওকে ঠিক আছে। আচ্ছা, এখানে বিস্তার বললাম, যেটা পর্যায়কাল বললাম, কম্পাঙ্ক বললাম এবং কম্পাঙ্ক পর্যায়কালের সম্পর্ক। নেক্সট একটা যেটা রয়েছে যে একটি সুরশলাকার কম্পাঙ্ক 480 হার্জ, এর অর্থ কী? যে প্রতি সেকেন্ডে 480 বার পূর্ণ কম্পন করে। ওকে, আর প্রত্যেকটা তো একক বলেই গেছি। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যেটি নিয়ে আলোচনা করব যে শব্দের বিস্তার ও তরঙ্গ। শব্দ কি জেনেছি, বিস্তার জিনিসটা কি সেটা আমরা জানলাম, এই দুটো জিনিস আমাদের জানা হয়ে গেছে। এই তরঙ্গ, তরঙ্গ জিনিসটা কি আমরা জানব। তো তরঙ্গ জিনিসটা একটু বলে দিই, তারপরে আমরা ওগুলো শুরু করছি। এই তরঙ্গ হচ্ছে জড় মাধ্যম বা শূন্য মাধ্যমের মধ্য দিয়ে ছড়িয়ে পড়া আলোড়নকে বলবো আমরা তরঙ্গ। ওকে, শুধু এটুকু একটু জেনে রাখো, তারপরে আমরা এই তরঙ্গ সম্পর্কে আরও একটু ভালোভাবে আলোচনা করব। এখন যে দুটো স্লাইড ছেড়ে এলাম এটা একটু দেখে নিই। এখন এখানে একটা পরীক্ষা করা হয়েছে যে শব্দের বিস্তার নিয়ে। শব্দ ধরো আমি এখানে শব্দটা করছি, তুমি এখানে আছো, এই শব্দটা তোমার কাছে চলে আসবে কিভাবে? যেমন কারেন্ট কি হয়, যে একটা ব্যাটারির থেকে একটি বাল্ব পর্যন্ত লাইন আসতে আমরা তার ব্যবহার করে থাকি, কিন্তু আমরা তো এখানে কোনো তার ব্যবহার করছি না, তবুও শব্দটা তোমার কাছে যাচ্ছে কিভাবে? তার জন্য একটি পরীক্ষা করা হয়েছে। এই একটি কাঁচের বোতল নেওয়া হয়েছে, যার মুখের কাছে রবার দিয়ে খুব সুন্দরভাবে টাইট করে দেওয়া হয়েছে যাতে একটুকুও বাতাস চলাফেরা করতে না পারে। এবার এর মধ্যে দুটো তার প্রবেশ করানো হয়েছে, ভেতরে কলিং বেল রয়েছে, যখনই আমরা এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাবো তখনই কলিং বেলটি বাজতে থাকে। এবারে এই কলিং বেলটি বাজছে, এর মধ্যে এই কাঁচের জারটির মধ্যে বায়ু আবদ্ধভাবে আছে। এই জার থেকে যদি কোনো শব্দ বের হয় তখনই আমরা এই কলিং বেলের শব্দটা শুনতে পাবো, না হলে আমরা শুনতে পাবো না। যেমন এইখানে এই জারের নিচ দিয়ে একটু ছোট ফুটো করা রয়েছে, যেখানে এই যে বায়ু নিষ্কাশন নল, মানে বায়ু যাওয়া আসা করবে।
আমরা যদি এই নলটাকে বন্ধ করে দিই, এর মধ্যে বায়ু যেতেও পারবে না এবং বের হতেও পারবে না। তখন এই কলিং বেলটা বাজা সত্ত্বেও আমরা শুনতে পাবো না। আর যদি নলটাকে খুলে দেওয়া হয়, বায়ু যাওয়া আসা করলে আমরা ওই বায়ুর মাধ্যমে শব্দটিকে শুনতে পাবো। যেমন তোমাদের এখানে ব্যাটারি এবং লাইটের উদাহরণ দিলাম, যেখানে তড়িৎটা বা কারেন্টটাকে নিয়ে যাওয়ার জন্য তার কাজ করে থাকে, ঠিক সেরকমই আমার এই শব্দটা তোমার কাছে পৌঁছানোর জন্য বায়ু কাজ করে থাকে। সে গ্যাসীয় হতে পারে, তরল হতে পারে, কঠিন হতে পারে। শুধু বায়ু নয়, কঠিন পদার্থ হয়, যেমন তরল পদার্থ জলও হতে পারে এবং কঠিন পদার্থ কোনো বস্তুও হতে পারে। ওকে, যত তোমার আর আমার মধ্যে ঘনত্বটা যত বেশি থাকবে, তত তুমি সাউন্ডটা বেশি পাবে। যেমন চাঁদের মধ্যে গেলে কেউ কারো কথা শুনতে পাবে না, কেন? কারণ চাঁদের মধ্যে বায়ু নেই। ওকে, এবং সূর্যের মধ্যে সূর্য যে রশ্মি হচ্ছে, তোমরা এই তোমাদের এখানে পরমাণুর যে চ্যাপ্টারটি পড়ে গিয়েছ, সেখানে নিউক্লিয় সংযোজন বলে কিছু জেনে গিয়েছ, বা তোমাদের যে পরমাণু ছিল নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন প্রোটন থাকে, ঠিক ওরকমই সূর্যের মধ্যে অনেক নিউক্লিয়াস রয়েছে, যার মধ্যে আকর্ষণ বিকর্ষণের ফলে তীক্ষ্ণ শব্দ হয়, বড় বড় বিস্ফোরণ হয়ে থাকে। সেই শব্দ আমরা শুনতে পাই না, কেবলমাত্র রশ্মিটা আমরা নেই। রশ্মিটা আমাদের এই পৃথিবীতে এসে পড়ে। শব্দটা কেন আসছে না আমাদের পৃথিবীতে? কারণ এই পৃথিবীর কয়েক কিলোমিটার পর্যন্ত বায়ু রয়েছে, তার উপরে গেলে আর কোনো বায়ু নেই। আর সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব প্রায় 15 কোটি মতো হয়ে থাকে। অপসূর অনুসূর অবস্থা রয়েছে 15 কোটি 14 কোটি এইরকম দূরত্বটি হয়ে থাকে। ওকে, এখানে একটি কথা বলেছে যে হাইড্রোজেন রাখলে শব্দের প্রাবল্য কম হবে এবং কার্বন ডাই অক্সাইড রাখলে শব্দের প্রাবল্য বেশি হবে। কেন? কারণ কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেশি এবং হাইড্রোজেনের ঘনত্ব কম। আচ্ছা, এবারে আমরা তরঙ্গ নিয়ে যাচ্ছি, যে তরঙ্গটা কি? জড় মাধ্যম বা শূন্য মাধ্যমে আলোড়নকে আমরা বলবো তরঙ্গ। আলোড়নটা কি? যে কম্পন, কেঁপে যাওয়া। ওকে, যেমন কীরকমই হয়, এই যে একটা সিম্পল একটা উদাহরণের মাধ্যমে দেওয়া হয়েছে। আমরা পুকুরের মধ্যে যদি কোনো একটা বস্তুকে ছুড়ে দিই, সেই বস্তুটাকে কেন্দ্র করে চারিদিকে ঢেউয়ের মতো তরলটি ছড়িয়ে পড়ে। সেই যে ঢেউয়ের মতো তরলটি ছড়িয়ে পড়ে, ওকেই আমরা বলবো কি? তরঙ্গ। এখন তরঙ্গ 4 ভাগে ভাগ করা হয়। একটা চল তরঙ্গ, আর একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আর দুটি রয়েছে স্থিতিস্থাপক তরঙ্গ, চল তরঙ্গ এবং হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ। তাহলে আমরা কি জানলাম? যে তরঙ্গকে 4টি ভাগে ভাগ করা হয়। যেসব তরঙ্গ একটা স্থান থেকে আর একটা স্থানে পৌঁছতে পারে, তাকে আমরা বলবো চল তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি? যেই তরঙ্গটি একটা স্থান থেকে আর একটা স্থানে পৌঁছানোর জন্য কোনো মাধ্যমের দরকার হয় না। এখনই আমরা জেনে এলাম যে শব্দটা তোমার আর আমার মধ্যে পৌঁছানোর জন্য বায়ু, তো মানে গ্যাস, তরল বা কঠিন থাকতে হবে। কিন্তু এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ কঠিন, তরল বা গ্যাস ছাড়াও বায়ুশূন্য স্থানেও চলতে পারে, যেমন আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ। ওকে, এগুলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এরপরে যেটা করব, স্থিতিস্থাপক চলতরঙ্গ। আচ্ছা, এই স্থিতিস্থাপক চলতরঙ্গটা কি? এগুলো হচ্ছে বস্তুর একটি স্থান থেকে আর একটি স্থানে শব্দটিকে পৌঁছে দেয়, মানে কণার মাধ্যমে। যেমন একটা কঠিন বস্তু,
এর মধ্যে আমরা সেই পরমাণুতে জেনেছিলাম যে অসংখ্য ছোট ছোট পরমাণু অণু যুক্ত হয়ে একটা বড় পদার্থ তৈরি হয়। তো ওই অণুগুলো বা ওই কণাগুলো বা ওই পরমাণুগুলো যখন একে অপরকে স্থানান্তরের পরে একটা তরঙ্গ সৃষ্টি হয়, তাকে আমরা বলবো স্থিতিস্থাপক চলতরঙ্গ। ওকে, এখন এই যে আর একটি রয়েছে স্থিতিস্থাপক তরঙ্গ। এই স্থিতিস্থাপক তরঙ্গকে আমরা আবার দুভাগে ভাগ করি। তো এই দুটো ভাগ কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এই অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং তির্যক তরঙ্গ। এই অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং তির্যক তরঙ্গ সম্পর্কে একটু জেনে নিই। এই অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি? ধরো তরঙ্গটি এই যাচ্ছে, তরঙ্গের যে কণাগুলো রয়েছে সেগুলো একই দিকে যাচ্ছে, তখন আমরা তাকে বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে যখন এই বস্তুটির কণার কম্পনের অভিমুখ এবং ওই কণার বিস্তারের অভিমুখ একই দিকে হবে, তখন তাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেমন এই স্প্রিংটার নিচে দেখছো একটা ভারী বস্তু ঝুলানো রয়েছে, এর মধ্যে এই স্প্রিংটার মধ্যে যে কণাগুলো রয়েছে তাদের কম্পন ঠিক এই নিচের দিকে এবং বিস্তারেরও কম্পন ঠিক নিচের দিকে, তাহলে আমরা একে বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর শব্দের যে তরঙ্গ হয়ে থাকে এই অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসাবেই কাজ করে থাকে। নেক্সট যে তির্যক তরঙ্গ, এটা ঠিক উল্টো। যখন কম্পনের অভিমুখ এবং তরঙ্গ বিস্তারের অভিমুখ পরস্পর লম্ব দিকে হয়, তখন তাকে আমরা বলবো যে তির্যক তরঙ্গ। যেমন এখানে দেখতে পাচ্ছ যে যে কণাগুলো রয়েছে তাদের কম্পনের অভিমুখ উপর দিকে, মানে দেখতে চাই উপর দিকে উঠে গেল, আবার নিচের দিকে নামছে, আবার উপর দিকে, আবারও নিচের দিকে। এই কণাগুলোর অভিমুখ আলাদা, কিন্তু এর মধ্যে যে বিস্তারটি হচ্ছে সেটার অভিমুখ আলাদা। এই দুটো অভিমুখ দুদিকে হওয়ার জন্য আমরা এই রকম সব তরঙ্গকে বলবো যে তির্যক তরঙ্গ। ওকে, এই যে দেখতে পাচ্ছ উপর দিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করানো হয়েছে, আর এদিকে একটি তীর চিহ্ন রয়েছে। যেমন জলের উৎসের তরঙ্গ, আলোক তরঙ্গ, বিকীর্ণ তাপ তরঙ্গ এই তির্যক তরঙ্গ হিসাবে কাজ করে থাকে। ওকে, নেক্সট পরবর্তী এই তরঙ্গ সম্পর্কে কয়েকটা রাশি আমরা জানব। আগে আমরা কম্পন সম্পর্কে কয়েকটা রাশি জেনেছিলাম, এখানে আমরা এই তরঙ্গ সম্পর্কে কয়েকটা রাশি জেনে নেব। আচ্ছা, তার আগে আমরা তোমাদের এক মিনিট, ওকে ঠিক আছে, তোমাদের এখানে আরেকটা দুটো কিছু কথা বলে যাই। যেমন ধরো আমাদের এই যে স্প্রিংটি, একটা ধরলাম অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে তির্যক। ওকে, এই অনুদৈর্ঘ্যটা স্প্রিং কোথাও যখন একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়, ঝুলিয়ে ছেড়ে দিলে কোথাও ঘন হয়ে যায় বা কোথাও পাতলা হয়ে যায়। ওকে, এই স্প্রিংটি ঠিক এভাবে কাজ করে থাকে। যেমন দেখতে পাচ্ছ এই জায়গাতে ঘন হয়েছে, এই জায়গাতে পাতলা। যেখানে পাতলা রয়েছে একে আমরা বলে থাকব যে তনু ভবন। যখন স্প্রিংটাকে টেনে ছেড়ে দেবো একবার বড় হচ্ছে, একবার ছোট হচ্ছে, একবার বড় হচ্ছে, একবার ছোট হচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই লক্ষ্যটি দেখতে পাওয়া যায়। না হলে যখন স্প্রিংটি স্থির থাকবে তখন আমরা পুরোটাতে সমান দেখব। তো যেখানে পাতলা সেখানে হচ্ছে তনু ভবন বলবো, যেখানে ঘন তাকে আমরা ঘনী ভবন বলবো। আর তির্যকের জন্য কীরকমই, ধরো একটি দেওয়াল, এখানে একটি হুকের মধ্যে
ঢেউ খেলানো পরিস্থিতি হচ্ছে। এই যে উঁচু উঁচু যে জায়গাটি, ওকে, বা একে যদি আমরা ঠিক মিডিল বরাবর একটি রেখা অঙ্কন করে দিই, এই যে উঁচু শীর্ষের অংশটি, একে আমরা বলবো তরঙ্গ শীর্ষ, আর নিচের যে অংশটি একে আমরা বলবো তরঙ্গ পাদ। ওকে, পাদ বলতে অন্য কিছু নয়, এটা হচ্ছে পাদ মানে তলদেশের কথা বলা হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল তির্যক আর হচ্ছে অনুদৈর্ঘ্য। আর এদিকে এই তরঙ্গের বিশেষ যে কয়েকটি রূপ রয়েছে এগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, আমরা এখানে একটা তরঙ্গ চিত্র অঙ্কন করি, বড় করে অঙ্কন করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, ঠিক মিডিল বরাবর একটি অক্ষরেখা হয়েছে। এখন প্রত্যেকের শীর্ষ রয়েছে, প্রত্যেকটা তরঙ্গের পাদ তরঙ্গ রয়েছে। এখন এই শীর্ষ এই যে অংশটি যেটা আমি রেখা দ্বারা চিহ্নিত করছি, এটার নাম দিই এ বি, বা এগুলো সি ডি করে দিয়ে দিতে পারো। এই যে অংশটি, এই অংশটিকে আমরা বলবো বিস্তার। ওকে, একে আমরা বলবো বিস্তার। এর বিস্তারের এসআই একক হয়ে থাকে মিটার। ওকে, তাহলে বিস্তার কোন জিনিসটা বোঝা গেল। এরপরে আমরা যাব তরঙ্গ দৈর্ঘ্য। ধরো এই একটি পূর্ণ তরঙ্গ, এটা অন্য কালার নেই। ধরো এই একটি পূর্ণ তরঙ্গ, ওকে, যেখান থেকে শুরু হয়েছিল মানে ঠিক সেই রকম পরিস্থিতিতে, এটা আবার কীরকম সেই রকম পরিস্থিতিতে এলো। আচ্ছা, ধরো এই যে এই যে অংশটি আছে একে যদি আমরা এদিকে একটু বাঁকিয়ে দিই, এদিকের যে বাঁকা অংশটি আছে একে যদি এদিকে বাঁকিয়ে দিই, দেখতে পাচ্ছ একটা পূর্ণ বৃত্ত গঠন হচ্ছে। তো এই পূর্ণ বৃত্তটির কথাই এখানে বলছে। হয়তো এটা সেদিকে বাঁকা, হয়তো এটা একটু এদিকে বাঁকা, ঠিক এই গঠনটাকে আমরা বলবো কি, যে পূর্ণ তরঙ্গ। তো এই যে তরঙ্গ, একটা তরঙ্গের শীর্ষবিন্দু আর একটা তরঙ্গের শীর্ষবিন্দু, বা এই যে এ স্থান বলছি এখান থেকে এই যে দূরত্বটা, ওকে, এই দূরত্বটাকে আমরা বলবো কি, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে একটা নাম দিয়ে দিই যে ই, এটার নাম দিয়ে দিই এফ। ওকে, তাহলে এখানে লিখতে পারি যে এ এফ সমান বিই, একে আমরা বলবো পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, শুধু তরঙ্গ দৈর্ঘ্য করো, কারণ পূর্ণ কম্পাঙ্ক হচ্ছে ওটা, বা এই দূরত্বটাকে আমরা বলবো পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা চিহ্নিত করে থাকি। ওকে, আচ্ছা, এর এসআই একক ওই একই মিটার। এরপরে নেক্সট যাব পর্যায়কাল। পর্যায়কাল জিনিসটা কি, এই যে পূর্ণ তরঙ্গ যেটা আমি রেড কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে, ওকে, এই পূর্ণ তরঙ্গ একবার কমপ্লিট করতে যে সময় নেই সেই সময়কে আমরা বলবো পর্যায়কাল। ওকে, তাহলে এখানে পর্যায়কাল মানে সময়কে আর কি নাম দ্বারা চিহ্নিত করব, সময়ের কোনো নাম নেই, তাই পর্যায়কাল, যাকে আমরা টি দ্বারা চিহ্নিত করি, যেটা আমরা সেখানেও জেনে এসেছি, পর্যায়কাল টি দ্বারা চিহ্নিত করি। এর এসআই একক হচ্ছে কি, সেকেন্ড। ওকে, এই হয়ে গেল পর্যায়কাল। আচ্ছা, এরই মধ্যে কম্পাঙ্কটা কি দেখিয়েছি, তো এই যে পূর্ণ কম্পন যেটা হয়েছে, ঠিক এই রেড কালার দিয়ে যেটা চিহ্নিত করা হয়েছে, এই পূর্ণ কম্পন হতে মানে 1 সেকেন্ডের মধ্যে যতগুলো পূর্ণ কম্পন হয় তাকে আমরা বলবো তরঙ্গের কম্পাঙ্ক।
আর একবার পূর্ণ কম্পন হতে 1 সেকেন্ড সময় নিলে, সরি 1 সেকেন্ড বলছি, একবার পূর্ণ কম্পনের জন্য যে সময় নেয় তাকে আমরা বলবো পর্যায়কাল। ওকে, আর 1 সেকেন্ডের মধ্যে যতগুলো পূর্ণ কম্পন হবে তাকে আমরা বলবো তরঙ্গের কম্পাঙ্ক। আবারও একবার বলছি যে একটি পূর্ণ কম্পাঙ্ক হতে যে সময় নেয় সেই সময়কে বলবো পর্যায়কাল। আর 1 সেকেন্ডের মধ্যে যতগুলো পূর্ণ কম্পন হবে তাকে আমরা বলবো তরঙ্গের কম্পাঙ্ক। ওকে, তাহলে তরঙ্গের কম্পাঙ্ক এর একক কি? এসআই একক, ঠিক আগেরই মতো হার্জ বা সিজিএস এককে হয়ে থাকে সাইকেলস পার সেকেন্ডস, যাকে সিপিএস দ্বারা চিহ্নিত করা হয়। এই তিনটে জিনিস আমরা সেখানেও কম্পনের সম্পর্কেও জেনেছি আর তরঙ্গের সম্পর্কেও জানলাম। আর একটা জিনিস নতুন রয়েছে, যেটি তরঙ্গ বেগ। এই তরঙ্গ বেগটা কি? 1 সেকেন্ডের মধ্যে যে দূরত্ব অতিক্রম করে যে কোনো মাধ্যমের জন্য, সে গ্যাস হোক তরল হোক যাই হোক না কেন, যে কোনো মাধ্যমে একটা তরঙ্গ 1 সেকেন্ডের মধ্যে যতটা দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা বলবো তরঙ্গ বেগ। আচ্ছা, আমরা এখানে এই স্লাইডের মধ্যে যা কিছু বললাম সব কিছু এখানে খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। আচ্ছা, এখানে এই যে ধরো কম্পাঙ্ক, এই যে কম্পাঙ্কটা বলে গেছি তরঙ্গের কম্পাঙ্ক, এই কম্পাঙ্ককে এন দ্বারা চিহ্নিত করা হয়। আর তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা, তরঙ্গ বেগকে ভি দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে এই ভি, ল্যামডা এবং এন এর মধ্যে সম্পর্কটা কি? যে ভি সমান এন ল্যামডা। এই সম্পর্কটা মনে রাখবে, এখান থেকে অঙ্ক দিয়ে থাকে। কীরকম অঙ্ক আমরা এখানে স্লাইডে তুলে ধরেছি। যেমন বলছে 1.7 মিটার তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যকে কী দ্বারা চিহ্নিত করি? ল্যামডা সমান 1.7 মিটার। বলছে শব্দ তরঙ্গ বায়ু মাধ্যমে 340 মিটার পার সেকেন্ড বেগে, বেগকে ভি কত সেকেন্ড? 340 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তরঙ্গের কম্পাঙ্ক কত? কম্পাঙ্ককে এন দ্বারা চিহ্নিত করি, এন সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এখনই সমীকরণটা কি জেনে গিয়েছি? যে ভি সমান এন ল্যামডা। এখানে তাহলে এন এর মানটা চেয়েছে, তাহলে আমরা বলতে পারি এন সমান ভি বাই ল্যামডা। ভি এর মান কত? 340, ল্যামডা এর মান 1.7, পয়েন্ট উঠে গেলে উপরে একটি শূন্য আসবে, 17 দুগুণে 34, তাহলে 20 হচ্ছে। তাহলে 20 গুণিতক 10 সমান 200। আর এন মানে কম্পাঙ্ক বের করেছি, এই কম্পাঙ্কের একক কি হয়ে থাকে? কম্পাঙ্কের একক এসআইতে হার্জ হয়ে থাকে। তাহলে আমরা এখানে লিখব কি? হার্জ, এইচ জেড হার্জ। দেখো ওই জিনিসটাই আমাদের অঙ্কে দেওয়া রয়েছে। এরকমই অঙ্ক দেওয়া হয়, বা এর থেকেও যদি কোনো জটিল অঙ্ক দিয়ে থাকে আমরা তোমাদের এই ক্লাসের পরেই আগামী মঙ্গলবার আমরা ছায়া টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ওই ক্লাসটি তোমরা অবশ্যই জয়েন করো। ওকে, আচ্ছা, নেক্সট এরপরে যেটা শুরু করব, যে শব্দের ধর্ম। শব্দের কয়েকটা ধর্ম রয়েছে, প্রত্যেকটা জিনিসের ধর্ম থাকে। তোমারও ধর্ম রয়েছে, আমারও রয়েছে। তো এই ধর্ম, এই শব্দের ধর্ম হচ্ছে 6টি শব্দের ধর্ম আছে। একটা শব্দের প্রতিফলন, প্রতিধ্বনি, শব্দের অনুরণন, শ্রুতিগোচর শব্দ, শ্রবণেত্তর শব্দ, শ্রবণোত্তর শব্দ। তো প্রতিফলনটা কি আমরা জেনে নিই। তো প্রতিফলন কি? এক জায়গাতে ধাক্কা লেগে আর এক জায়গাতে ফিরে এলে তাকে আমরা বলবো প্রতিফলন। এটা তো সিম্পল ব্যাপার। তো এই প্রতিফলনের জন্য কিছু সূত্র আছে। বলছে আপতিত শব্দ তরঙ্গ। ধরো এই একটি দেওয়াল, আপতিত মানে শব্দ একটি যাচ্ছে,
প্রতিফলিত শব্দ তরঙ্গ, দেওয়ালে ধাক্কা খেয়ে আবারও পুনরায় ফিরে যাচ্ছে, এটা হচ্ছে প্রতিফলিত। আপতন বিন্দুতে প্রতিফলনের ওপর, এই যে আপতিত বিন্দু, এইখানে আপতিত হচ্ছে এই বিন্দুর ওপর প্রতিফলকের ওপর, এখানে একটা প্রতিফলক রয়েছে, ঠিকই হবে, প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। মানে এই যে আমরা অভিলম্বটি অঙ্কন করেছি, এই অভিলম্ব আর এই আপতিত বিন্দুর সঙ্গে একটা সমতলে থাকবে, এটাই বলেছে। এরপরে বলছে আপতন কোণ মানে এইটি এবং প্রতিফলন কোণ এটি দুটো সমান, যেটা তোমরা নিচু ক্লাসে তোমরা আলো চ্যাপ্টারে জেনে এসেছো যে প্রতিফলন কোণ, আপতন কোণ আই আর আই সমান হয়ে থাকে আর, ঠিক সেই জিনিসটাই এখানে শব্দের ক্ষেত্রেও বলছে। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট, এই শব্দর প্রতিফলন হিসাবে ব্যবহার হয়ে থাকে, যেমন বলছে ডাক্তারবাবুর রুগীকে এই টেথোস্কোপে ব্যবহার হয়, কথা বলার নল। ওকে, যেটা আমরা দেখি বাসের মধ্যে যখন চিৎকার চব্য হয়, বড় বাস হয় তো পিছনে একটা গেট আছে, সামনে একটা গেট আছে, এখানে একজন কন্ডাক্টর দাঁড়িয়ে থাকে, এখানে একজন দাঁড়িয়ে থাকে, এদের দুজনের মধ্যে যোগাযোগ হয়ে থাকে একটা ফাঁকা নলের মাধ্যমে। ওকে, তো সব বাসে তোমরা দেখতে পাবে না, কিছু কিছু বাসে এরকমই ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এই হয়ে গেল শব্দের প্রতিফলন। এরপরে হচ্ছে শব্দের প্রতিধ্বনি, জিনিসটা একই রকম শুধু একটু আলাদা। এই যে বলছে কি, কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে মূল শব্দ থেকে পৃথকভাবে একটি স্পষ্টভাবে শ্রোতার কানে এসে পৌঁছলে, মানে যে শুনবে, প্রতিফলিত শব্দকে মূল শব্দের প্রতিধ্বনি বলে। মানে যে শব্দটি আমার কানে এসে পৌঁছাবে, ধরো এই একটি দেওয়াল, শব্দটি যাচ্ছে, শব্দটি এসে আমাদের কানে আসছে, বলছে প্রতিফলিত শব্দটি, এটি হচ্ছে প্রতিফলিত শব্দ, কারণ ধাক্কা লেগে প্রতিফলন হওয়ার পরে আমাদের কানে আসছে। এই প্রতিফলিত শব্দ, এর সাপেক্ষে এই মূল শব্দটিকে আমরা বলবো প্রতিধ্বনি। ওকে, জিনিসটা একই, শুধু এটির সাপেক্ষে এই শব্দটিকে আমরা বলে থাকবো প্রতিধ্বনি শব্দ। যেমন, আচ্ছা এটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, যেমন এখানে উদাহরণ বলছে যে ফাঁকা হল রুমে দাঁড়িয়ে চিৎকার করলে, মানে হ্যালো কথাটি বললে বারবার হ্যালো শব্দটি পুনরায় ফিরে আসে। ওকে, এটি হচ্ছে প্রতিধ্বনি। আচ্ছা, এখানে আরও কিছু রয়েছে। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে গিয়েছে যে কোনো শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শব্দ যে করবে এবং যেখানে ধাক্কা লেগে অন্যজনের কানে সে পৌঁছবে, যেখানে ধাক্কা লাগবে এবং যে বলবে, এদের দুজনের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব থাকা প্রয়োজন। ওকে, যে সে দূরত্ব হলে চলবে না, নির্দিষ্ট একটা দূরত্ব থাকতেই, মানে নির্দিষ্ট একটা দূরত্ব থাকতেই হবে। আচ্ছা, এরপরে আমরা এখানে যেটা জানবো যে শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ। বলছে কোনো শব্দ কানে এসে পৌঁছনের পরে মস্তিষ্ক ওই শব্দের রেশ বা অনুভূতি যে সময়কাল ধরে থাকে তাকে আমরা বলবো শব্দ নির্বন্ধ বা শব্দ নির্বন্ধ। মানে কেউ যদি কোনো কথা বলি, বা তোমরা যে ফোনটা বা মোবাইলটা চালিয়ে যে শুনছো, আমার যে ভয়েসটা তোমাদের কাছে পৌঁছচ্ছে, তো এই শব্দটা মানে যে কয়েকটা সেকেন্ডের জন্য তোমার মাথা, মানে তোমার মস্তিষ্ক ধরে থাকে, যতক্ষণ ধরে নেয়, সেই সময়টাকে আমরা বলবো শ্রুতি নির্বন্ধন। মানে এতক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, প্রায় 40 মিনিট হতে যায়, তো এই 40 মিনিট কিন্তু শ্রুতি নির্বন্ধন শব্দ নয়। একটা একটা শব্দের জন্য, যে বললাম এই যে শব্দটা তোমার মাথা যে কয়েক সেকেন্ড নয়, 1 সেকেন্ডেরও কম, এই সময়টাকে আমরা বলবো শব্দ নির্বন্ধ। এখন শব্দের উপর নির্ভর করে যে তার টাইমটা কত হবে, সেই শব্দগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। একটা বলা হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ,
যার সেকেন্ড বলছে 1 সেকেন্ডকে 10 ভাগ করলে তার মধ্যে 1 ভাগের মধ্যে এই ক্ষণস্থায়ী শব্দগুলো ধরে নেয়। যেমন বলছে কি বন্দুকের শব্দ, হাততালির শব্দ। হাততালির শব্দ কি ফট করে হয়ে যাবে হাততালি? হাততালি তো একটু বিশাল কোনো টাইম নেয়নি। তারপরে বলছে বোধগম্য শব্দ। বোধগম্য শব্দ আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে, যেটা বলছে একমাত্রিক শব্দ। যেমন এই যে এ উদাহরণ দেওয়া হয়েছে, এই শব্দটা কতক্ষণের শব্দ? মাত্র কয়েক সেকেন্ড। আরে কয়েক সেকেন্ড বলাটা ভুল হলো, 1 সেকেন্ডেরও কম। এই যে বলছে 1/5 সেকেন্ড, মানে 1 সেকেন্ডকে 5 ভাগ করলে তার মধ্যে 1 ভাগ সময় নেয় এই এ কথাটি বলতে। তারপরে বলছে দ্বিমাত্রিক শব্দ, যেটা বলছে বিউটি। ওকে, এটা হচ্ছে কি 1 সেকেন্ডকে 5 ভাগ করলে তার মধ্যে 2 ভাগ নেবে এই বিউটি শব্দটি বলতে, মানে বিউটি শব্দ এই কথাটি তোমার মস্তিষ্ক ধরতে। এরপরে বলছে বিউটিফুল। এটি কি ঠিক একই রকমের 5টির মধ্যে 3 ভাগ নেয়। এখানে যেহেতু একটু শব্দের সংখ্যাটা বেশি আছে, এখানে 3 ভাগ সময় নেবে। এটা হচ্ছে 1 সেকেন্ডকে 5 ভাগ করলে তার মধ্যে 3 ভাগ। ওকে, এটা হচ্ছে সময়ের পার্থক্য। এবারে তোমাদের একটু আগে একটা কথা বলে এলাম, যে কথাটি বলবে একটা জায়গাতে প্রতিফলিত হবে। এই প্রতিফলিত এবং যে ব্যক্তিটি কথাটি বলছে মানে উৎস, এই দুজনের মধ্যে দূরত্ব থাকা প্রয়োজন। সেই দূরত্বটা কি দূরত্ব দেখে নিই। এই যে দূরত্বটা কি ক্ষণস্থায়ী শব্দ। ক্ষণস্থায়ী শব্দ আমরা এখনই জেনে এসেছি যে ক্ষণস্থায়ী শব্দের জন্য সময়টা কত। এই যে ক্ষণস্থায়ী শব্দের জন্য সময় নেয় 1/10 সেকেন্ড। তো এই ক্ষণস্থায়ী শব্দের জন্য প্রতিফলন এবং উৎসের মধ্যে দূরত্ব কত? এই যে দেখতে পাচ্ছ, এই যে একটি দেওয়াল, প্রতিফলন, এই হচ্ছে একজন মানুষ কথা বলছে, এটি হচ্ছে উৎস। এদের মধ্যে দূরত্ব কতটা হবে? ক্ষণস্থায়ীর জন্য 16.6 মিটার। আর বোধগম্যের 3 প্রকার, একটি হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। একমাত্রিক এ আর হচ্ছে দ্বিমাত্রিক কি, যেমন একটা উদাহরণস্বরূপ বিউটি, এটা একটা উদাহরণ। আর এটা হচ্ছে বিউটিফুল, এই শব্দটি হচ্ছে ত্রিমাত্রিক। তো এই শব্দগুলো যখন বলবে, প্রতিফলিত স্থান এবং উৎসের মধ্যে দূরত্ব কতটা হবে? এই যে একমাত্রিকের জন্য 33.2 মিটার, দ্বিমাত্রিকের জন্য 66.4 মিটার, ত্রিমাত্রিকের জন্য 99.6 মিটার। এই দূরত্বটা যদি থাকে তাহলে কোনো কথা বললে সেই কথাটি পুনরায় ফিরে আসবে, প্রতিধ্বনি হবে। আর এই দূরত্বের থেকে যদি কম হয় সেটি কিন্তু আর সম্ভব নয়। ওকে, আশা করি বোঝা গিয়েছে এই পর্যন্ত। এরপরে যাব যে শব্দের অনুকরণ। শব্দের অনুকরণ, যেমন আমরা যদি কোনো কথা বলি, সেই কথাটা দেওয়ালে, মেঝেতে, কোনো একটা ফাঁকা জায়গাতে কথা বললে দেওয়ালে মেঝেতে ধাক্কা লেগে আবারও পুনরায় যে কথাগুলো 2-3 বার হয়ে আসছে, সেটি হচ্ছে অনুকরণ। মানে অনুকরণ, যেমন আমরা ছোটোবেলায় করি, কেউ হাত পা নাড়ছে তাকে দেখে আমরাও নাড়ছি। সে যা কথা বলছে তাকে আমরা রাগানোর জন্য সেই কথাগুলো আমরা রিপিট করছি, মানে অনুকরণ করছি। সে যেমন করছে আমিও তেমন করছি, ঠিক এই শব্দটার হচ্ছে অনুকরণ। এই অনুকরণ, এটি হচ্ছে শব্দের অনুকরণ, বুঝতে পারলে? যেমন একটা উদাহরণ দেওয়া হচ্ছে, মেঘ গর্জনের পরে অনেক সময় একটানা গুড়গুড় শব্দ হয়। মেঘটা যখন গর্জন করবে বা বজ্রঘাত হবে তখন কি অত টাইম ধরে শব্দ হয়? হয়নি, কিছুক্ষণের জন্য হয়, কিন্তু আমরা শুনি অনেকক্ষণের জন্য। কেন হয়? এই শব্দের অনুকরণের কারণেই হয়ে থাকে। আর এই অনুকরণটিকে ধরো এখন বড় বড় বিল্ডিং বা বড় বড় অফিসে, সেসব জায়গা তো বদ্ধ জায়গা, চারিদিকে কাঁচে ঘেরা, ভেতরে এসি চলছে,
বাইরে প্রচণ্ড শব্দ কিন্তু ভেতরে কোনো শব্দ নেই, তাহলে সেই সব বদ্ধ বা ফাঁকা রুমের মধ্যে কেউ যদি কথা বলে তখন তো সেই কথাটি অনুকরণ হয়ে আবারও পুনরায় ফিরে আসবে, তখন তাদের অফিসের কাজকর্ম করতে সমস্যা হবে। তো এখান থেকে মুক্তি পাওয়ার জন্য বলছে শব্দ অনুকরণ কমানোর বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন কি হল ঘরের দেওয়ালে ফেল্টের আবরণ দিয়ে শব্দকে শোষণ করে নেয়, মেঝেতে কার্পেট পাতা হয়ে থাকে যার ফলে শোষণ করে, জানালা দরজাতে মোটা এবং ভারী পর্দা দেওয়া হয়, এবং বসার যে চেয়ার রয়েছে সেখানে গদি একটু বেশি মোটা দেওয়া হয় যার ফলে ওই শব্দটাকে শোষণ করে নেয়, এবং হল ঘরে যখন মানুষরা অনেকজন থাকে তখন তাদের যে পোশাক আশাক থাকে মানে পোশাক পরে থাকে সেগুলো তাদের সেই শব্দগুলোকে শোষণ করে নেয়। ওকে, নেক্সট এখন যাব শ্রুতিগোচর শব্দ। শ্রুতিগোচর কি বলছে যে কোনো বস্তুর কম্পন সেকেন্ডে 20 থেকে 20,000 বারের মধ্যে হলে তখন ওই শব্দটিকে আমরা বলবো শ্রুতিগোচর শব্দ। যেমন হয়ে থাকে মানুষের কথা বলার শব্দ এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের শব্দ, এইগুলো। আর আমরা এই 20,000 থেকে 20,000 হাজ পর্যন্ত যে কম্পাঙ্কযুক্ত শব্দ হয় সেই কম্পাঙ্কযুক্ত শব্দ আমরা এই মানুষরা শুনতে পাই। ওকে, যেমন ভূমিকম্প হলে তার কিন্তু একটা শব্দ আছে, সেই শব্দটি কম, আমরা শুনতে পাই না। আচ্ছা সরি, সেটা হচ্ছে বেশি কম্পাঙ্কযুক্ত শব্দ হয় তাই আমরা শুনতে পাই না। যেমন কুকুর বিড়াল এই সব পশু পাখিরা মানে এই সব পশুরা সেই শব্দ শুনতে পায়, আর ভূমিকম্প হওয়ার আগে সেই যে শব্দটা সেই শব্দটা পশুরা শুনতে পেলে তখন তারা একটু উত্তেজিত হয়ে পড়ে। ওকে, এটা হচ্ছে শ্রুতিগোচর শব্দ। নেক্সট বলছে কি শ্রবণেত্তর শব্দ। শ্রবণেত্তর হচ্ছে কোনো বস্তু কম্পন সেকেন্ডে যদি 12 বারের কম হয়, 20 বারের কম হয় তাকে আমরা বলবো শ্রবণেত্তর শব্দ। এই শ্রবণেত্তর শব্দ কারা শুনতে পায়? এটা কিন্তু মানুষ শুনতে পায় না, কারণ এটা কি 20 কম, আর আমরা হচ্ছে 20 থেকে 20,000 শুনতে পাই, এটা হচ্ছে 20 কম। যেমন বলছে এই ভূমিকম্পের শব্দ হাতি, গন্ডার, তিমি দ্বারা উৎপন্ন শব্দ, এগুলো হচ্ছে 20 কম শব্দ। আচ্ছা, আমি এক্ষুনি 20 বেশি বলে দিয়েছিলাম যে 20,000-এর বেশি হয়, কিন্তু 20,000-এর বেশি নয়, এইসব 20 কম হয়ে থাকে এইসব ভূমিকম্পের শব্দ। আর এই সব শব্দগুলো ওই কুকুর বিড়াল এরা শুনতে পায়। এবং এই যে শ্রবণোত্তর শব্দ রয়েছে এগুলোও কিন্তু শুনতে পায়, এটা হচ্ছে 1 সেকেন্ডে 20,000-এর বেশি। তাহলে কি হলো যে 20 এর কম, 20,000 কম, এটা হচ্ছে শ্রবণেত্তর শব্দ। যেমন কি বলছে ভূমিকম্পের শব্দ হাতি, গন্ডার, তিমি শুনতে পায়। আর একটা হচ্ছে 20 থেকে 20,000 হাজ শব্দ যেটা মানুষ শুনতে পায়। আর একটি হচ্ছে কি 20,000-এর বেশি শব্দ যেটা কুকুর, বিড়াল, বাঁদর, এই যে হরিণ, ডলফিন এরা শুনতে পায়। এই 20 থেকে 20,000-এর কম হলেও মানুষ শুনতে পাবে না এবং বেশি হলেও মানুষ শুনতে পাবে না। ওকে, আচ্ছা, এটা হচ্ছে বাদুড়ও শুনতে পায়, ডলফিন এবং ইঁদুর শ্রবণোত্তর শব্দ উৎপন্ন করতে পারে। আচ্ছা, এরা উৎপন্নও করতে পারে। ওকে, আচ্ছা, এই শ্রবণোত্তর যে শব্দগুলো আমরা যেইগুলো মানে জানলাম এখন, এইগুলোকে ব্যবহার করে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে।
যেমন বলা হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয়। তো এই সমুদ্রের গভীরতা নির্ণয় খুব সুন্দরভাবে এখানে নোটটা দেওয়া রয়েছে কিভাবে এসেছে। তো তোমাদের এই জিনিসটা একবার বুঝিয়ে দিই। ধরলাম সমুদ্রের, এক মিনিট, সমুদ্রের জল রয়েছে এখানে, এই সব জায়গাতে পুরো সমুদ্রের জলে ভর্তি। এই জায়গাতে জাহাজ একটি রয়েছে, এই অংশটি হচ্ছে জাহাজের নিচের অংশ, এটা ধরলাম যে এক্স। এই স্থানের মধ্যে একটি শব্দ করলো, কিছু শব্দ রয়েছে মানে শব্দ করার জন্য, ওই শব্দটি সমুদ্রের তলদেশ পর্যন্ত আসে, প্রতিফলিত হয়ে আবার জাহাজের এই প্রান্ত পর্যন্ত ফিরে আসে। ওকে, ধরলাম এই যে দূরত্বটি, এটি হচ্ছে সোজাসুজি আমরা দেখলে এই উচ্চতা। ওকে, তো এই স্থানটির নাম দিলাম এ, এই স্থানটির নাম দেওয়া হলো বি। এখন এই যে শব্দটি আসছে, এই শব্দের বেগ ধরা হলো ভি। আচ্ছা, তাহলে এখানে লিখে দিই যে শব্দের বেগ ধরলাম ভি। এখন এই যে এ এবং বি, এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমরা ধরে নিলাম এল, এ বি সমান এল। সি এবং এন, এই জায়গাটির নাম দিলাম সি, মানে এই যে কোণটি রয়েছে এই কোণটি সি, এবং সি এখানে এন, এই দেখতে পাচ্ছেন এই সি এনটির উচ্চতা দেওয়া হলো এইচ। এখন এই উপরের অংশটি তো এই এক্স রয়েছে, তো এই যে একটা নতুন কালার নেই, এই এ থেকে এখানে একটা অভিলম্বর মতো রয়েছে বি পর্যন্ত, এই যে দূরত্বটা, বা এই যে এ থেকে এন পর্যন্ত যে দূরত্ব, আমরা এখানে লিখতে পারি এ এন সমান এ বি ভাজিতক 2, ভাগ করে দিলে অর্ধেক, এদিকের অর্ধেক হয়ে যাচ্ছে। আর এই এ বি এর মান কত, এল বাই টু, এই যে এল রয়েছে এল বাই টু। এখন আমরা সেই বেগ এবং সময় এগুলো যে পড়েছিলাম, সেখানে আমরা একটা সমীকরণ জেনেছিলাম যে সরণ সমান বেগ গুণিতক সময়। এখানে সরণ কতটা হয়েছে, শব্দটি ওখান থেকে এখানে আসছে, তারপরে এখান থেকে আবার এখানে আসছে, তাহলে এই যে দূরত্বটা আমরা বলতে পারি এ সি প্লাস সিবি সমান বেগের ভি ইন্টু সময়ের টি। তাহলে এই দুজনের সময় যদি ভিটি সময় নেয়, তাহলে এসি, এই যে আমরা এখানে এসি সমান বলতে পারি যে ভিটি বাই টু। ওকে, এখন আমরা একটা সমীকরণ জানি যে কেবলমাত্র এই যে ত্রিভুজের অংশটি হচ্ছে, এই ত্রিভুজের অংশটিকেই আমরা এখন ধরব। তো ত্রিভুজে কি জানি, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। তো ঠিক এখানে আমরা লম্ব দিক থেকে এ এন, আচ্ছা এখানে হচ্ছে এন রয়েছে, এ এন স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সি এন স্কয়ার সমান অতিভুজের স্কয়ার এসি স্কয়ার। এখন এ এন সমান আমরা এই যে এ এন সমান এল বাই টু বেরিয়েছে, এল বাই টুর হোল স্কোয়ার প্লাস সি এন হচ্ছে এইচ, এইচ স্কোয়ার সমান এসি, এই যে এসি বেরিয়েছে ভিটি বাই টুর হোল স্কোয়ার। ওকে, এখন এটা আমরা সলিউশন করে এইচের মানটিকে নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি এইচ স্কোয়ার সমান ভিটি বাই টুর হোল স্কোয়ার মাইনাস এল বাই টুর হোল স্কোয়ার। এখান থেকে লেখা যেতে পারে ভিটির হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার হচ্ছে 4,
মাইনাস এদিকে এল স্কোয়ার বাই 4। তো এটাকে লসাগু করলে 4 ভিটির হোল স্কোয়ার মাইনাস এদিকে স্কোয়ার। তো এই যে 4 রয়েছে একে আমরা 1/4 লিখতে পারি, 1/4 লেখা সম্ভব। তো ভিটির হোল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটি হচ্ছে এইচ স্কোয়ারের মান। তো তাহলে শুধু এইচ কী হবে, ওই স্কোয়ারটি উল্টো দিকে রুট আকারে আসবে 1/4। তাহলে ভিটির হোল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তো এই রুট থেকে 1/4 বেরিয়ে আসবে 1/2 আকারে, আর এটা পুরোটা রুটের মধ্যে থেকে যাবে। এই হচ্ছে আমাদের সমীকরণ। আর আগে আমাদের উপরে একটি এক্স ছিল। আচ্ছা, তোমাদের এই চিত্রটা মোটামুটি পরিষ্কার একটু বোঝা যাচ্ছে না, বারবার হয়ে গিয়েছে। এই যে জলের নিচে এই যে জাহাজটি, ওকে, এই যে ধরো জাহাজের যে কিছুটা অংশ জলের নিচে রয়েছে, তো ওই উচ্চতা এক্স আমরা ওর সাথে যোগ করে দেব। তাহলে করলাম এক্স প্লাস হাফ রুট ওভার ভি টির হোল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এই হচ্ছে আমাদের সমীকরণ। দেখো এটাই আমাদের এখানে নির্ণয় হয়েছিল। তাহলে এই শ্রবণোত্তর শব্দ থেকে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়, এবং এছাড়াও এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করা যায় ঠিক ওই একই রকমের। সেটা প্লেন থেকে, মানে প্লেনটা কতটা উঁচুতে রয়েছে সেটা জানা যায়। সেখানে আমরা জাহাজ ধরেছিলাম এই অংশটা, আর এখানে আমরা প্লেন ধরব। ওকে, ঠিক একই রকমের ক্যালকুলেশন রয়েছে। এছাড়াও আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা এই শ্রবণোত্তর শব্দটিকে ব্যবহার করে থাকি। এছাড়াও এই যে বাদুড় যখন রাতের বেলা শিকার করে, তখন আমরা জেনেছিলাম যে বাদুড় এবং ডলফিন এই শ্রবণোত্তর শব্দগুলো উৎপন্ন করতে পারে। তো এই শ্রবণোত্তর শব্দ উৎপন্ন করলো পতঙ্গের কাছ থেকে, মানে পতঙ্গের কাছে ধাক্কা লেগে আবারও পুনরায় ওর কানে গিয়ে পৌঁছয়। তো এই যে সময়ের দূরত্বটা রয়েছে, বাদুড় ঠিক জানতে পেরে যায় যে আমার খাবার এতটা দূরত্বে রয়েছে। ওকে, এগুলো হচ্ছে যে যার প্রাণীর একটা বৈশিষ্ট্য। তুমিও পারবে না, আমিও পারবো না, এটা কেবলমাত্র বাদুড়, ডলফিন, ইঁদুর এইসব প্রাণীরা পারে। এবং এই জাহাজের গভীরতা নির্ণয়ের জন্য আরও একটা ব্যবস্থা রয়েছে। এটা গভীরতা নয়, জাহাজের নিচে যদি কোনো পুরানো জাহাজ ডুবে থাকে, বা যদি নিচে কোনো ধ্বংসাবশেষ থেকে থাকে, সেগুলো জানার জন্য জাহাজের মধ্যে সোনার বলে একটি ধাতব বস্তু ব্যবহার করে থাকি। ওকে, এর পুরো নাম হচ্ছে সাউন্ড নেগেটিভেশন অ্যান্ড র্যাঙ্গিং। ওকে, এটি জাহাজের অবস্থান, দূরত্ব, অভিমুখ, গতি বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে। এবং এই জলের মধ্যে যদি ঝাঁকে ঝাঁকে মাছ ঘুরে বেড়ায়, সেটাও জানতে পারবে এই জাহাজের এই সোনার যন্ত্রটির মাধ্যমে। ওকে, তো এখানেও আমরা একটা সূত্র ব্যবহার করব, এই যে ডি সমান হাফ এমভি স্কোয়ার, এই সূত্রটি মনে রাখবে। ওকে, এরপরে নেক্সট পরবর্তী আমরা যাচ্ছি যে শব্দের বৈশিষ্ট্য। শব্দের 3টি বৈশিষ্ট্য রয়েছে। একটা হচ্ছে প্রাবল্য, একটা তীক্ষ্ণতা, একটি গুণ বা জাতি। এই 3টি বৈশিষ্ট্য, তার মধ্যে প্রাবল্য সম্পর্কে আমরা জেনে নিই। প্রাবল্য জিনিসটা কি? প্রাবল্য বলতে যে কোন শব্দটা কত জোরে আমাদের কানে এসে পৌঁছায়। একজন ছোট ছেলে কথা বলছে ধীরে ধীরে, তার একটা শব্দ, আর একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি জোরে জোরে কথা বলছে, তার একটা শব্দ। দুজনের শব্দের মধ্যে কিন্তু তফাৎ অনেক বেশি রয়েছে। প্রাপ্তবয়স্ক মানুষের শব্দটা আমরা বেশি শুনতে পাবো, কেন? তার প্রাবল্যটা বেশি। আর ছোট ছেলে, তার প্রাবল্য কম। এই প্রাবল্যটি হচ্ছে শব্দটা আমরা কতটা জোরে শুনতে পাচ্ছি, তাকে আমরা বলবো প্রাবল্য। আর এই
প্রাবল্যে কয়েকটা বিষয়ের ওপর নির্ভর করে থাকে, যে শব্দের তীব্রতা কম্পন বিস্তারের বর্গের সমানুপাতিক হয়। কম্পন জিনিসটা কি আমরা জেনেছি, কম্পনের বিস্তার। এই শব্দের তীব্রতা এবং কম্পনের বিস্তার দুটো একে অপরের সমানুপাতি হয়ে থাকে, মানে কম্পনের বিস্তার বাড়লে শব্দের তীব্রতা বাড়বে, শব্দের তীব্রতা বাড়লে কম্পনের বিস্তারও বাড়বে। ওকে, তো এখানে এই তীব্রতা জিনিসটা কি, এই যে দেওয়া হয়েছে, বলেনি তোর গলার তীব্রতাটা খুব বেশি, তুই একটু আস্তে কথা বল। ঠিক সেটাই, যে কে কত জোরে কথা বলছে। বলছে শব্দের প্রাবল্য তীব্রতার দ্বারা মাপা হয়ে থাকে। আমরা যে প্রাবল্য কথাটা বললাম, এই প্রাবল্য তীব্রতার দ্বারা মাপা হয়। তীব্রতা বেশি হলে প্রাবল্যও বেশি। আবার তীব্রতা জিনিসটা কি, যে শব্দ বিস্তারের অভিমুখে এবং উলম্ব তলে প্রতি একক ক্ষেত্রফলে 1 সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে আমরা বলবো তীব্রতা। তো এই তীব্রতা কিসের ওপর নির্ভর করে, যে কম্পনের তীব্রতার ওপর নির্ভর করে থাকে, এবং শব্দের প্রাবল্য বা তীব্রতা কম্পনশীল বস্তুর আকারের ওপর নির্ভর হবে, যে বস্তুটা কম্পন হচ্ছে তার কত বড় আকার। যেমন একটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে তবলা এবং ঢাক। তবলা ছোট হয় এবং ঢাক বড় হয়, তাই ঢাকের শব্দটা বেশি। এবং শনক এবং শ্রোতার মধ্যে দূরত্ব নির্ভর করবে। আমি কথা বলছি, তুমি হয়তো আছো আমার থেকে 1 কিলোমিটার দূরে, তাহলে তুমি শুনতে পাবে না। যদি আমার থেকে 100 মিটার দূরে হও, 100 কিলোমিটার মানে সে বিশাল দূর, 100 মিটার দূরে হও, তাহলে হয়তো আমি চিৎকার করে কথা বললে তুমি শুনতে পাবে। আর তুমি যদি আরও কাছে হও তাহলে আরও পরিষ্কার শুনতে পাবে। তো এই দূরত্বের ওপর নির্ভর করে। আর তোমার আর আমার মধ্যে কোন পদার্থ রয়েছে তার ঘনত্বের ওপর নির্ভর করে। তার ঘনত্ব যত বেশি হবে তুমি ভালো তত শুনতে পাবে, ঘনত্ব কম হলে তুমি শুনতে পাবে না। বলছে শনক, আচ্ছা শনক কাছে অনুনাদি বস্তু থাকলে শব্দের প্রাবল্য বেশি হবে। অনুনাদি বস্তু মানে ওই শব্দটিকে ধরবার জন্য কোনো যন্ত্র থাকলে বা কোনো বস্তু থাকলে তাহলে তার প্রাবল্য বেশি হয়। যেমন আমরা যদি কোনো কথা শুনতে না পাই, আমরা কি করি, কানের কাছে হাত দিই, তো ওটা একটা যন্ত্রের মতো কাজ করে। ওকে, নেক্সট এখন যাব তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা জিনিসটা কি, যে কারো সুর খুব সুন্দর হয়, কারো সুর গম্ভীর হয়, এই যে ব্যাপারটা, একে আমরা বলবো তীক্ষ্ণতা। যেমন মেয়েদের সুর একরকমই, ছেলেদের সুর আর একরকমই। মেয়েদের সুরের এই যে দেওয়া হয়েছে, পুরুষের গলার সুরের তুলনায় মহিলা এবং শিশুদের গলার সুর বেশি তীক্ষ্ণ হয়। ওকে, এই তীক্ষ্ণতা জিনিসটা এটাই বলছে। এখানে তীক্ষ্ণতা কিছু বলে গেছে, যে কম্পাঙ্ক বেশি হলে তীক্ষ্ণতা বেশি হবে। আর বলছে খাদের সুরের কম্পাঙ্ক কম হয়, ফলে তীক্ষ্ণতাও কম হয়ে থাকে। আর চড়া সুরের কম্পাঙ্ক বেশি হয় বলে তীক্ষ্ণতা বেশি হয়ে থাকে। নেক্সট পরবর্তীতে আমরা যাচ্ছি গুণ বা জাতি। এই যে আমরা এখন পড়লাম যে প্রাবল্য এবং তীব্রতা, এদের দুজনকে পার্থক্যকে আমরা বলে থাকব, সরি 1 মিনিট একটু জল খেয়ে নিই। তো এই দুজনের পার্থক্যকে আমরা বলে থাকব গুণ বা জাতি। নেক্সট পরবর্তী আমরা চলে এলাম যে মানুষের কান এবং শব্দ শোনার কৌশল। এটা হচ্ছে কানের লতি। ওকে, এই লতি থেকে একটা ইয়ার ক্যানেল রয়েছে, একটি নলের মতো। এটার দৈর্ঘ্য প্রায় হয়ে থাকে 3 সেন্টিমিটারের কাছাকাছি। তো এই ইয়ার ক্যানেল বা ইয়ার ড্যামে এসে যুক্ত হয়। এই যে হলুদ রঙের অংশটা ইয়ার ড্যাম, এর সঙ্গে 3টি হাড় থাকে। একটা হাড়ের নাম হচ্ছে ম্যালিয়াস, এই যে ম্যালিয়াস বা হিমার বলেছে এটি। তারপরে বলেছে ইনকাস বা অ্যানভিল এইটি। তারপর হচ্ছে স্টেপিস, এই যে দেখতে পাচ্ছ অংশটি রয়েছে, এটি হচ্ছে স্টেপিস। সব থেকে ছোট হাড় আমাদের এই টেপিস। ওকে,
তো এটি এই ককলিয়া মধ্যে যুক্ত রয়েছে, এর মধ্যে তরল পরিপূর্ণ। এই তরলটি থেকে এবারে নার্ভ আমাদের মস্তিষ্ক শিরা এবং উপশিরার মাধ্যমে, মানে নার্ভের মাধ্যমে আমাদের মস্তিষ্ক এই মানে এই যে মেসেজটি নিয়ে নেয়, তারপরে ওটাকে আমাদের নিজেদের ভাষার মতো একটা তড়িৎ স্পন্দন আমরা আমাদের মস্তিষ্ক নিয়ে নেয়, ওটা আমাদের মস্তিষ্ককে সজাগ করে যে আমরা কোন কথাটিকে শুনছি। ওকে, এটি হচ্ছে কানের 3টি অংশ। এই পর্যন্ত এটি বাইরের অংশ, এটি হচ্ছে ভেতরের অংশ, এটি হচ্ছে মাঝখানের অংশ। এই হচ্ছে কানের 3টি অংশ ভাগ করা হয়েছে। তো এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিও। আর এই কানের মধ্য দিয়ে কীরকমই শব্দ পৌঁছয় সেটাও অল্প করে একটু তুলে ধরা হয়েছে, যেটা আমি এক্ষুনি একটু গল্পের আকারে ছোট্ট করে বললাম। তো আমি কিন্তু বিশেষ কিছু বুঝাচ্ছি না বলতে আমরা যেটা একটা সিম্পল জানা দরকার সেটা আমি বলে যাচ্ছি, কারণ ক্লাসটা পরপর বেড়ে যাচ্ছে, প্রায় 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেল। আচ্ছা, নেক্সট যেটি আছে যে শব্দ দূষণ। এই শব্দ দূষণ জিনিসটা কি? আচ্ছা, আর একটা কথা বলে দিই, আমরা যে এখানে বিশেষ এগুলো ছেড়ে যাচ্ছি, তো আমরা যখন প্র্যাকটিস সেটগুলো আলোচনা করব বা তোমাদের এই ক্লাসের মধ্যেই বললাম যে ছায়া টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো করব, এরপরে প্রশ্ন সংকলন রয়েছে, রায়মার্টিন রয়েছে, ওগুলো আলোচনা করতে করতে আমরা এই সব জিনিস সম্পর্কে খুব সুন্দরভাবে জেনে যাব। ওকে, তো এই যে শব্দ দূষণ কীভাবে হয়ে থাকে সেটা আর বলার কিছু নেই। যানবাহনের শব্দ, ইলেকট্রিক হর্নের শব্দ, মাইকের জোরালো শব্দ, ওকে, বাজি ফাটানোর শব্দ, এই সব শব্দ। আর WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বলেছে যে 65 ডেসিবেলের যখন বেশি শব্দ হবে তখনই সেটা দূষণ হয়ে থাকে, শব্দ দূষণ। আর এই ডেসিবেল জিনিসটা কি? এটি হচ্ছে শব্দকে পরিমাপ করার একক, যে ডেসিবেল, যাকে আমরা DB দ্বারা চিহ্নিত করে থাকি। ওকে, এখানে বলছে 120 ডেসিবেলের বেশি হলে আমাদের কানের যন্ত্রণার সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, নেক্সট এরপরে বলছে যে শব্দ দূষণের কারণ যানবাহন, ইলেকট্রিক হর্ন, মাইক বাজানো, বিস্ফোরণ, কলকারখানার শব্দ, রেডিও, টিভি এইসব চালানোর ফলে শব্দ দূষণ হয়। আর এর ক্ষতিকারক প্রভাব কি? যে তীব্র শব্দ কানের পক্ষে পীড়াদায়ক হয়ে থাকে, কানের যন্ত্রণা হয় এবং আমাদের মানুষের রক্তচাপ বৃদ্ধি পেয়ে যায়, মানুষের মনে বিরক্তি, ক্রোধের মানে রাগের সৃষ্টি হয়। এছাড়াও রয়েছে অত্যাধিক শব্দ শুনলে মানসিক স্নায়বিক রোগ এবং মাথা ধরা, পেপটিক অলসার, শ্বাসকষ্ট এইসব হয়ে থাকে। বলছে মনের একাগ্রতা নষ্ট হয়, মানসিক উদ্বেগ, বিষণ্ণতা সৃষ্টি হয়ে থাকে এবং প্রসূতি নারী, কম ওজনের এবং বিকলাঙ্গ, এছাড়াও জড় বুদ্ধি সম্পূর্ণ সন্তানের সৃষ্টি হতে থাকে এই শব্দ দূষণের ফলে। খুব ক্ষতিকারক জিনিস। তারপর বলছে শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায় কি? শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়, আমরা যেসব জায়গাতে শব্দ বেশি হচ্ছে, যেগুলো না করলে নয়, সেগুলো আমাদের বন্ধ করতে হবে। অযথা জোরে জোরে মাইক বাজানো, অযথা যেখানে সেখানে বাজি ফাটানো, বা কলকারখানাগুলোকে শহরাঞ্চল থেকে দূরে কোথাও নিয়ে যেতে হবে। ওকে, তো এই সব কারণেই বা এই সব কারণগুলো যদি আমরা প্রতিরোধ করে থাকি তাহলে আমাদের শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে যেগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করেছি, আর যেসব কিছু কিছু জিনিস ছাড়া হয়ে গিয়েছে সেগুলো আমরা প্র্যাকটিস সেটে খুব সুন্দরভাবে আলোচনা করব। তো তোমাদের যেটা মূল এই চ্যাপ্টারের মধ্যে জানা দরকার যে কম্পাঙ্ক এবং তরঙ্গ এর কয়েকটি ধর্ম বলে যেটা আছে, ওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওগুলো দেখে তোমরা মানে খুব সুন্দরভাবে পড়ে রাখবে। ওকে, আর যেটা বোঝানো হয়েছে খুব সুন্দরভাবে অল্প ভাষার মধ্যে বোঝানো হয়েছে, আর তোমাদের বিশেষ
মোটামুটি অল্প টাইমের মধ্যে তোমাদের এই চ্যাপ্টারটিকে তোমাদের মধ্যে উপস্থাপন করা হলো। আর যতটা সম্ভব তোমাদের পুরোটাই প্রফিটের মধ্যে তুলে ধরা হচ্ছে। ওকে, যে একটা একটা শব্দ খুবই ইম্পর্ট্যান্ট শব্দ। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। আর আমরা ফাইনালি যে পিডিএফটা পেলাম, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওখানে তোমরা জয়েন্ট হয়ে গিয়েও ওখানে প্রতিনিয়ত মানে ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমরা পিডিএফটি পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।